This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরুতেই বাংলাদেশের খবরের দিকে চোখ রাখবো। হাসনাত আব্দুল্লাহ সংবাদ মাধ্যমের সামনে তিনি সরাসরি জানিয়েছিলেন যে বৈঠকে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী তাকে রীতিমতো হুমকি দিয়েছে, নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেনাবাহিনী রীতিমতো রাজনীতি করছে, এমনটাই কিন্তু সাংবাদিকদের সামনে তিনি রীতিমতো হুঙ্কার দিচ্ছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে আরো একটি বিবৃতি দেওয়া হয় যেটি সেনাবাহিনীর তরফে। সেখানে বলা হয়েছে যে একেবারেই হাসনাত আব্দুল্লাহর যে মন্তব্য, সেই মন্তব্য রীতিমতো অপরিপক্ক, গল্প বানানো, এমনটাই কিন্তু সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আরও একজন ছাত্রনেতা সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের সময় ছিলেন, তার মন্তব্য একেবারে ভিন্ন। তিনি যেটি বলছেন যে সেনাবাহিনীর তরফ থেকে সেরকম কোনো চাপ দেওয়া হয়নি, রীতিমতো একটা শান্তির বার্তা তৈরি করা হচ্ছিল, কিন্তু সে তাতে চিড়ে ভেজেনি, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন সার্জিস আলম। হাসনাত আব্দুল্লাহ সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো গতকাল হুঙ্কার দিয়েছিলেন যে সেনাবাহিনী রাজনীতি করছে, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বৈঠকে, এমনটাই কিন্তু তিনি জোরের সঙ্গে জানিয়েছিলেন। এরপর সেনাবাহিনীর তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয় সংবাদ মাধ্যমের সামনে, এবং সেখানে বলা হয় যে হাসনাতের এই বিবৃতি রীতিমতো হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার, এমনটাই কিন্তু সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল। শুধু তাই নয়, হাসনাতের সঙ্গী আরও এক ছাত্র নেতা সার্জিস আলম, যিনি সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের সময় ছিলেন, তার বক্তব্যও কিন্তু একেবারেই ভিন্ন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন সেনাবাহিনীর সঙ্গে কথার সময় উপস্থিত ছিলেন তিনি, কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। সেনাবাহিনী শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে চিড়ে ভেজেনি বলেই সূত্রের খবর। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য আমরা গতকাল শুনেছি, যেখানে রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে সেনাবাহিনী রাজনীতি করছে, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বৈঠকে, এমনটাই তিনি জোরের সঙ্গে বলেন সংবাদ মাধ্যমের সামনে। এরপরই সেনাবাহিনীর তরফ থেকে রীতিমতো একটি বিবৃতি দেওয়া হয়, যে বিবৃতিতে জানানো হয় হাসনাতের এই যে বিবৃতি যে সংবাদ মাধ্যমের সামনে দেওয়া হয়েছে তা রীতিমতো হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। শুধু তাই নয়, হাসনাতের সঙ্গে আরও এক ছাত্র নেতা সার্জিস আলম, তিনিও বলেন সেনাবাহিনীর সঙ্গে কথার সময় উপস্থিত ছিলেন তিনি, কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে ঘটনার কোনো মিল নেই। এই বিষয় নিয়ে আমরা প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে কথা বলবো। মিস্টার শ্রীবাস্তব, আপনাকে স্বাগত জানাই। এই যে ঘটনা সামনে আসছে, অর্থাৎ আমরা দেখেছি যেখানে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু বলছেন যে সেনাবাহিনী রাজনীতি করছে, কিন্তু আবার তার সঙ্গে বলছেন ভিন্ন কথা, এবং সেনাবাহিনীর তরফ থেকেও বলা হচ্ছে যে একেবারে অপরিপক্ক গল্পের সম্ভার। কিভাবে দেখবেন বিষয়টিকে? কি হচ্ছে আদৌতে সেখানে? নমস্কার, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। দেখুন, এদের নতুন পার্টি যেটা 28 তারিখে বানানো হলো, এই সো কল্ড এই যে ভুয়া স্টুডেন্ট গুলো যারা ছিল, যারা নিজেকে স্টুডেন্ট বলতো, ওরা নিজে একটা ভুয়া পার্টি বানালো 28 তারিখে। অ্যান্ড উইদিন দ্য মার্চ ওদের টপ লেভেলে যে ডিফারেন্স দেখা গেছে, এটা খুব অদ্ভুত। এটা হওয়াই ছিল, এটা হতেই চলেছিল, এটা আমরা বুঝতে পেরেছিলাম যারা বাংলাদেশের উপর একটা নজর রাখছি। কেন যে আমরা ওদের সঙ্গে তো বর্ডার আছে, আর ওখানে কোনো কিছু হলে আমাদের দিকে প্রবলেম চলে আসে, বিকজ কাটাতার একটা আর্টিফিশিয়াল জিনিস। আমাদের ওদের সঙ্গে একটা রুটি বেটি রিলেশন আছে, 17 কোটি বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই মধুর্য সম্পর্ক আছে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এই যে স্টুডেন্ট গুলো যেটা হলো, এই যে যারা করলেন $23 মিলিয়ন, 23 মিলিয়ন টাকা, মোর দেন 260 করোড় টাকা বাংলাদেশের টাকা বাংলাদেশে ঢুকেছিল গত 1 বছরে। আর এরা যে ছিলেন, যারা এই কনস্পিরেটর ছিলেন, এদের হাতে ছিল 260 কোটি টাকা। আর ওই পয়সা নিয়ে এরা নিজেকে পপুলারাইজ করেছে, পয়সা দিয়েছে সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে পয়সা ছড়িয়েছে, আর বাংলাদেশকে ডিসএস্টারাইজ করেছে। ওটা বোঝাই যাচ্ছে। ওর মধ্যে অনেকগুলো প্লেয়ার ছিল, যেটা আমরা বুঝতে পারলাম। ওর মধ্যে ইউএস এর একটা ডিপ স্টেট ছিল, ওর মধ্যে মিডল ইস্ট আছে, ওর মধ্যে টার্কি আছে, ওর মধ্যে পাকিস্তান আছে, ওর মধ্যে চায়না আছে। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, যে কোনো একটা পলিটিক্যাল পার্টি বানাতে গেলে আপনাদেরকে একটা স্ট্রাকচার হতে লাগবে, কিন্তু এদের তো কোনো স্ট্রাকচার নেই আউটসাইড দ্য ঢাকা ইউনিভার্সিটি। এরা তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল না। আপনি যদি যার কথা আপনি হাসনাতের বলছেন, ওর যদি প্রোফাইলটা আপনি যদি দেখেন, ও নিজেকে বলছে আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ুয়া ছেলে। কত বছর? 2017 থেকে। তার মানে উনি 5-6 বছর ধরে উনি কি ইংলিশ ডিপার্টমেন্টেই পড়ে যাচ্ছেন? কি পড়াশোনা করছেন একটু দেখবেন তো, রাইট? এরা সব ছিল স্ট্রিট ফাইটার,
যারা স্ট্রিট ফাইটার পয়সা নিয়ে এরা জানতো কি যদি আমার কাছে পয়সা থাকলে গরিব মানুষ যেটা আছে ঢাকায় ওদেরকে একটু পয়সা দিলে আমরা কিছু করতে পারবো। চতুর্থ পয়েন্টটা দেখুন আপনি, আজকের যুগে সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক বড় কাজ করে। এর মধ্যে দুটো জিনিস আছে, পুশ অ্যান্ড পুল। পুশ অ্যান্ড পুল মানে যেটা পুল যেটা আছে তার মানে আমরা যদি একটা ভিউয়ার আছি তাহলে আমরা যেটা পপুলার জিনিস আছে যে আমার মনে পছন্দ আছে এটা অর্গানিক ভাবে আমরা ওটা দেখতে চাই। এর মধ্যে ফিল্ম অ্যাক্টর্স আছেন, কত বড় পলিটিশিয়ানস আছেন, কত বড় ধর্মের জিনিস আছে, কত আমাদের যেরকম R+ চ্যানেল আমি খুব পছন্দ করি এটা। তাহলে আমার যে কোনো আপনার মাঝখানে যদি নিউজ আসলে আমি R+ দেখিনি কি ভাই ওরা কি বলছে এখন সেরা নিউজ কি আছে দিনের। এটা আমরা বলি পুল। হোয়াট ইজ দ্য পুশ মেথড? ওটা পুশ মেথড হয় আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনি পয়সা দেন, ফেসবুককে বা ইউটিউবকে আপনি যদি পয়সা দেন, ওরা আপনার মেসেজটাকে অ্যালগোরিদম নিয়ে সায়েন্টিফিক জজ নিয়ে অ্যাজ এন অ্যাডভার্টাইজমেন্ট ওরা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। আর আপনার ফলোটা ইনঅর্গানিক আর্টিফিশিয়াল ওয়েতে ওটা বাড়ানো হয়। তো এই যে আপনার $23 মিলিয়ন নিয়ে এই ছেলেগুলো যারা সো কল যারা আছেন, যারা উপরে আছেন, এরা কি করলেন, ওদের পয়সা নিয়ে নিজের একটা গ্রুপ বানালেন, ওই গ্রুপে পয়সা দিলেন ইউটিউব এন্ড ফেসবুকে, ওর মধ্যে অনেকগুলো ওদের ফলোয়ার এসে গেল। এরা ভাবলেন যে এই আমাদের পপুলারিটি সিগনেচার আছে, আমার তো এত ফলোয়ার আমি বানিয়ে নিয়েছি এটা, কিন্তু গ্রাউন্ডে তো কিছু নেই। আপনি ঢাকার বাইরে যদি আপনি চলে যান, এই স্টুডেন্টদের কোনো সংগঠন নেই, কোনো অর্গানাইজেশন নেই, ভিত্তিবিহীন। ওর মধ্যে আপনি দেখবেন ইট ইজ আওয়ামী লীগ, বিএনপি এন্ড ভেরি ভেরি স্মল সেগমেন্ট আছে আপনার জামাতে। তাই জন্য তো ইলেকশন করাতে চাইছে না। ওরা জানে আজকে যদি ইলেকশন হয় তাহলে ইট উইল কন্টেস্ট বিটুইন প্রাইম মিনিস্টার হাসিনা লেড আওয়ামী লীগ এন্ড বিএনপির মধ্যে। আর আপনার জেনে আশ্চর্য হবে যে বাংলাদেশে যতগুলো ভায়োলেন্স হয়েছে ওর মধ্যে লিডিং রোল আপনার বিএনপির আছে, পেছনে আপনার জামাত কি নাম হেফাজত ইসলাম এরা ছিল, ওরা সাপোর্ট করেছে। কিন্তু বিএনপি বেছে বেছে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা বাড়িতে গিয়ে আওয়ামী লীগে যারা সাপোর্টার ছিল, ওদের যারা ছিল লিডার ছিল, ওদেরকে বাড়ি পুড়িয়ে দিয়েছে, মেরেছে। আর ওর মধ্যেই আমাদের হিন্দুদেরও এরা এই রাস্তায় আমাদের বাঙালি হিন্দুদেরকে এরা মেরেছে, রাইট? তো এই যে যখন ইলেকশনে এরা যাচ্ছে, এখন হতে খুঁজতে আরম্ভ করলে যে আমার কোথায় পোলিং বুথ কোথায় হবে, আমার এলাকায় কোথায় হবে, এই 300 সিটের জন্য আমি কোথায় লড়বো, তখন এরা বুঝতে পারছে ওদের পায়ে তোলার মাটি নেই, ফসকে গেছে। তাই জন্য এখন ঝগড়া হচ্ছে কি কে কার কাছে পয়সা কর্ণ নেই, কে কি করবে। হাসনাতে যদি আপনি দেখেন ওর প্রোফাইলটা আমি এরকম আপনাকে আগে বললাম। শ্রীবাস্তব, এক্ষেত্রে কি বলা যেতে পারে যে ব্যক্তিগত রাজনীতি এক্ষেত্রে বেশি বড় হয়ে দাঁড়াচ্ছে, পরস্পরের মধ্যে ক্রমশই দূরত্ব বাড়ছে? যে লড়াইকে কেন্দ্র করে আওয়ামী লীগকে সরিয়েছিল এরা, সেখানে তাদের মধ্যে পরস্পরের যে দূরত্ব বাড়ছে, ব্যক্তিগত লড়াইটাই অনেকটা বড় হয়ে উঠছে। কত সুন্দর প্রশ্নটা করেছেন। এটা ব্যক্তিগত লড়াই হলে তো খুব ভালো হতো, একটা আইডিওলজি নিয়ে ঝগড়া হয়। আপনি দেখুন না, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর এন্ড তাজউদ্দিনের মধ্যে ঝগড়া ছিল, এম ওসমানীর মধ্যে ঝগড়া ছিল। এটা আইডিওলজিক্যাল ডিফারেন্স হতেই পারে, হওয়া উচিত। একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে, ইন্টারনাল ডেমোক্রেসি যদি কোনো পার্টির মধ্যে থাকে তাহলে 10 জন বিচার হবে, ওটা খুব ভালো। কিন্তু এটা তো এক্সটর্শন, এটা তো পয়সা, এটা তো তোলাবাজি আছে কি কে কাকে কত পয়সা লাগবে। হাসনাত বলছেন আমাকে পয়সা দাও, কেন যে আমার একটা এডুকেশনাল ইনস্টিটিউট চেন আছে, আমি ওদের মাধ্যমে ছেলেদেরকে আমি ব্ল্যাক প্রপাগান্ডা করেছি তোমাদের ফেভারে, আমাকে যারা পয়সা দরকার। অনলোক বলছে না আমরা নতুন পার্টি বানাচ্ছি, আমার পয়সা দরকার। এই পয়সা নিয়ে যে ভাগাভাগি হচ্ছে, এই ভাগাভাগি নিয়ে ওখানে ঝগড়া হচ্ছে। আর ওই যে প্ল্যাটফর্মে মানে এই যে আপনার ইউটিউব, ফেসবুক, টুইটার এরা যা করেছিল, ওটা নিয়ে ভেবেছিল যে আমরা খুব পপুলার নয়। আপনি দেখুন যদি ঢাকা আউটসাইড বা বাইরে যদি এদেরকে পাঠিয়ে দেওয়া হয় 10 জন লোকও থাকবে না যদি ওরা পয়সা না দেয়। তাহলে আজকে পুরোপুরি জিনিস এটা নতুন রাজনৈতিক দল এরা বানিয়েছে, এর কোনো ভিত্তি নেই, ওরা শুধু পয়সা নিয়ে কারবার। আর 8 মাসে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। আজকে দেখুন, আজকে আমাদের রমজান, পবিত্র রমজান মাস আছে, আপনি কি দেখছেন ওখানে যতগুলো আমাদের গার্মেন্ট ফ্যাক্টরি আছে, ওদের লোকরা পয়সা পায়নি, মাইনে পায়নি, ওরা বোনাস পায়নি, ওদের কাছে খাওয়ার নিয়ে ওরা প্রোটেস্ট করছে। গতকাল দেখবেন ওদের ন্যাশনাল হাইওয়ে জাম করেছে, ভাই আমাদেরকে কিছু পয়সা দাও। কিন্তু ওই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু ওর মধ্যে কিছু লোক আমাদেরকে বলবে, তাই জন্য আমরা বুঝতে পেরেছি যে আরে বাবা ওখানে তো অনেকগুলো সিভিয়ার প্রবলেম। এই যে মেজরিটি অফ মাই 17 করোড় বাংলাদেশি আমাদের ভাই বোন আছে, ওরা খাওয়ার পয়সা নেই, ওরা এই ঈদে কি করে ওরা বাড়িতে কিছু নতুন জিনিস নিয়ে বাচ্চাদের জন্য, বউয়ের জন্য, মায়ের জন্য ওরা কি করে নিজের স্বাস্থ্যটা, চিকিৎসাটা করাবে, এর জন্য এরা লড়ছে না, এরা লড়ছে শুধু পয়সার জন্য। আর ওই 200
260 কোটি থেকে বেশি টাকা এরা নিয়ে কি করেছে, মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। ওই যে ছড়িয়ে দিয়েছে, যাদেরকে আপনি ঢাকায় গিয়ে আজকেও দেখতে পারেন, এই পড়ুয়াদেরকে মাসে মাসে পয়সা দেওয়া হয় টু কন্ট্রোল দ্য ট্রাফিক। এই পয়সাটা আসছে কোথা থেকে? ওই 260 কোটি টাকা থেকে। এরা দ্য মোস্ট কারাপ্ট পিপল। আর এত তাড়াতাড়ি এরা এক্সপোজ হয়ে যাবে আমরা এটাও চিন্তা করতে পারিনি। একটা কাহাওয়াত আছে, একটা সেইং আছে, পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। এরা তো হেলিকপ্টারে চেপে ওরা অনেক জায়গায় গেছে, এরা তো বড় বড় গাড়ি ঘুরেছে, একটা নতুন কাপড় ঝেড়েছে। এর মধ্যে হাসনা শুধু আছে, ওর রাস্তা গিয়ে একটু দেখাতে চেষ্টা করে যে আমি একটা আমার কাছে অনেকগুলো দম আছে, আমার ভিত্তি আছে, আর কিছু নেই গ্রাউন্ডে। তাই জন্যে ফ্রম দ্য ভেরি স্টার্ট এরা যে সংগঠন বানিয়েছে, রাজনৈতিক দল বানিয়েছে, ও বাংলাদেশের মানুষ ধাপে ধাপে বুঝতে পেরেছে, আর এদের মধ্যে তাই জন্য ঝগড়া হয়েছে। একেবারেই তাই, দিস ইজ দ্য রিজন টুডে। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। আওয়ামী লীগকে সরানোর ক্ষেত্রে বড় অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে, সেইখানে দাঁড়িয়ে এখন হাসনাত এবং সার্জিস দুজনের ক্ষেত্রে দ্বিমত দেখা যাচ্ছে যে বিষয়টিকে কেন্দ্র করে, অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে বৈঠককে কেন্দ্র করে। একজন বলছেন, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ, তিনি যেমন বলছেন যে রীতিমতো সেনাবাহিনীর তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে, সেনাবাহিনী রাজনীতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সার্জিস আলম তিনি বলছেন না, এই বক্তব্যের সঙ্গে কোনো মিল নেই সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের পুরো ঘটনা। সুতরাং পারস্পরিক যে বক্তব্য, অর্থাৎ ছাত্র দুই নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনের বক্তব্যে কিন্তু দ্বিমত দেখা যাচ্ছে। সেনাবাহিনী শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু চিড়ে ভেজেনি তাতে, এই বিষয়টি কিন্তু জানিয়েছেন সার্জিস আলম। অর্থাৎ দ্বিমত দেখা যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের মতের মধ্যে।